এই নির্বাচন ইয়েস অর নো এর নির্বাচন। যিনি বাম প্রার্থী আছেন তাকে শাসক দল ফাইন্যান্স করছে। তৃণমূল লেখা দেওয়ালগুলো রাতারাতি সিপিএম হয়ে গেছে। বিজেপি এবং তৃণমূল ছাড়া এবারও কেউ সবাই সেই শূন্যেই থাকবে। আমরা সরকার গঠলে সেই সরকার রাইটার্স বিল্ডিং থেকে চলবে। সংখ্যা যাই হোক, আমরা সংখ্যা গরিষ্ঠতা পাবো। দ্বিতীয় দফা নির্বাচনের আগে শেষ রবিবারের নির্বাচনী প্রচারে ব্যস্ত সব রাজনৈতিক দলের প্রার্থীরাই। আর এই মুহূর্তে দাওয়ালের মুখোমুখি উত্তর দমদম বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌরভ শিকদার। সৌরভ দা, দাওয়ালে স্বাগত। প্রথমে জানতে চাইবো দাদা, প্রচার তো জোর কদমে চলছে, মানুষের কিরকম ভাইবস পাচ্ছেন? মানুষের অসামান্য সাড়া পাওয়া যাচ্ছে। এখানে মানুষ একটা সন্ত্রাসের বাতাবরণ ছিল, মানুষ ভোট দিতে পারতেন না। সেখানে মানুষ এবার প্রথম দফার নির্বাচন হয়ে যাওয়ার পরে স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে এসে আমাকে সমর্থন করছেন এবং আতঙ্ক কবলিত ওয়ার্ডগুলোতে সেখানেও মানুষ বাড়ির থেকে বেরিয়ে এসে সমর্থন করছেন। তো মানুষের সমর্থন যেখানে থাকে সেখানে তো একটা পরিবর্তনের আশা থাকে। সৌরভ দা, আরো একটা বিষয়, আপনি তপন শিকদারের ভাইপো এবং বাম জমানায় এই দমদম কেন্দ্র থেকেই তিনি যেতেন এবং কেন্দ্রে মন্ত্রী হয়েছিলেন। তার লিগেসিও কি কোথাও কাজ করবে? হ্যাঁ, সবার যারা পুরনো লোকরা আছেন তারা বা যারা ওনাকে দেখেছেন তারা এগিয়ে এসে কথা বলছেন, পরিচয় দিচ্ছেন। আমাদের দলীয় কর্মীদের কথা ছেড়ে দিন, মানে সাধারণ মানুষের কথা বলছি। এই এলাকার অনেক স্কুল, কলেজ, ক্লাব, সেগুলোতে উনি এমপি থাকাকালীন বিভিন্ন অনুদান দিয়েছিলেন এবং আমি প্রচারে গিয়ে দেখছি অনেক জায়গায় ওনার নামের ফলক অব্দি আছে। অনেক সংস্থায় গিয়ে এসে বলছেন যে আমাদের কাউকে অ্যাম্বুলেন্স দিয়েছিলেন, কাউকে এক্সরে মেশিন দিয়েছিলেন। এই এলাকায় ওনার জনপ্রিয়তা অত্যন্ত বেশি এবং তার কিছুটা লাভ তো আমিও পাচ্ছি। কেন, একটা জিনিস দেখুন, এখানে তো আমার এই কেন্দ্রে ওপার বাংলার থেকে আসা পরিবার হচ্ছে 90%। আমরাও ওপার বাংলা থেকে আসা, যেভাবে সবাই এসছিল, আমার ফ্যামিলিও সেইভাবে চলে এসছিল। এদের সাথে আমার কাকা প্রয়াত তপন শিকদার খুব ভালো রিলেট করে নিতেন নিজেকে, যেটার কিছুটা ফল আমি নিশ্চয়ই পাচ্ছি। আরো একটা বিষয়, যে এখানে অনেক রাজনৈতিক বিশ্লেষকরা তারা এমন দাবি করছেন যে মূল লড়াই তৃণমূল কংগ্রেস এবং সিপিএম এর মধ্যে। বিজেপি সত্যি কতটা লড়াইয়ের ময়দানে রয়েছে? যারা এই দাবি করছেন আমার তাদের ম্যাচুরিটি নিয়ে এক প্রশ্ন আছে, বা হয়তো সিপিএম পয়সা টয়সা দিয়েছে তাদেরকে সব বলা। আজকাল তো সবকিছুই পেড হয়। এই দেখুন, পুরো পশ্চিমবঙ্গে যে নির্বাচন হচ্ছে, এই নির্বাচন ইয়েস অর নো এর নির্বাচন। হয় পরিবর্তনের নির্বাচন বা শাসক দল বা শাসক দলের যারা সমর্থক রয়েছেন তারা ক্ষমতা ধরে রাখার নির্বাচন। এখানে তৃতীয় কোনো ব্যক্তিকে জনগণ ভোট দেবে না। এই কেন্দ্রে আমি একদম খুব নিশ্চিত করে বলছি, যিনি বাম প্রার্থী আছেন তাকে শাসক দল ফাইন্যান্স করছে। শাসক দল একদম একদম ভোট কাটার জন্যে তার পোস্টার, হোর্ডিং এগুলো ছাপিয়ে দেওয়া হচ্ছে। তৃণমূল লেখা দেওয়ালগুলো রাতারাতি সিপিএম হয়ে গেছে। আর সব থেকে বড় কথা হচ্ছে যে তাদের মিটিং মিছিলে লোক পাঠাচ্ছে তৃণমূল। তো এইখানে কিন্তু এসব করে তো আর মানুষকে বোকা বানানো যায় না। খালি উত্তর দমদম নয়, পুরো পশ্চিমবঙ্গে যে ভোটটা হচ্ছে সেই ভোটটা পরিবর্তনের ভোট হচ্ছে। হয় মানুষ পরিবর্তনের পক্ষে রায় দেবেন বা পরিবর্তনের পক্ষে রায় দেবেন না। সেখানে এক আধটা সিটে কোনো ব্যক্তিগত ক্যারিশমায় যদি ভালো প্রার্থীও থাকে, লোকের কিচ্ছু আসে যায় না। লোক এই সরকারটাকে সরাতে চাইছেন এবং প্রথম দফার নির্বাচনের পরে দ্বিতীয় দফার যে সিটগুলো আছে সেগুলোতে লোক মন আরো স্থির করে নিয়েছেন, যেমন লোক পরিবর্তন চায়। এবার রাজনৈতিক বিশ্লেষকরা যারা বলছেন, আমি আবার বলছি, আমার তাদের ম্যাচুরিটি নিয়ে সন্দেহ রয়েছে, তারা আদৌ রাজনৈতিক বিশ্লেষক কিনা। আর দ্বিতীয় নম্বর হচ্ছে যে পেড প্রমোশন এখন সব জায়গায় হয়। তাহলে গোটা বাংলাতেই এই বিধানসভা নির্বাচনের লড়াইটা শুধুমাত্র তৃণমূল কংগ্রেস বনাম বিজেপি, বাকি যে রাজনৈতিক দল তারা কোন রকম ফ্যাক্টরি হবে না, কোথাও হবে না, খাতা খুলতে পারবে না কেউ।
কোনো বিজেপি এবং তৃণমূল ছাড়া এবারও কেউ সবাই সেই শূন্যেই থাকবে। লড়াই সোজাসুজি তৃণমূল বনাম বিজেপি, এবং সেটা খালি এই কেন্দ্রে না, 294টা কেন্দ্রেই তাই হতে চলেছে। এই এলাকায় কি কি কাজ হয়নি? কারণ নিশ্চয়ই মানুষের কাছে যাচ্ছেন, ক্ষোভ বিক্ষোভের কথা বলছেন, যেখান থেকে এই ভরসা আপনারা পাচ্ছেন যে আপনাদের উপর আস্থা রাখছে। সত্যি কি কি কাজ হয়নি, কি কি কাজের প্রয়োজন রয়েছে? এই এলাকায় কি কি কাজ হয়নি সেটা গোনাতে গেলে প্রচুর সময় লেগে যাবে, আপনার ইন্টারভিউতে কোলাবে না। এখানকার যিনি বিধায়িকা আছেন সার্বিকভাবে ব্যর্থ। কেন ব্যর্থ? মানুষের ন্যূনতম জীবন ধারণের জন্য যে পরিষেবাগুলো দেওয়ার দরকার তার জন্য উনি কোনো উদ্যোগ নেননি। এয়ারপোর্টের পাশেই উত্তর দমদম, এখনো খোলা নর্দমা, 10% নর্দমাকেও ঢাকা হয়নি, ময়লা জল জমে থাকে। 3-4টে ওয়ার্ডে সারা বছর জল জমে থাকে, যত্রতত্র জলাভূমি বুঝিয়ে ফ্ল্যাট উঠে গেছে, বাড়ি উঠে গেছে। জমি মাফিয়াদের দৌরত্ব, সিন্ডিকেট রাজের দৌরত্বে এখানে একটা মানুষ যদি নিজের বাড়িতেও একটা একতলা বাড়াতে চায়, এখানে সিন্ডিকেটের অত্যাচার থেকে তারাও বাঁচতে পারে না। তার প্রতিফলন হিসাবে মানুষের ক্ষোভ আছে, এবং সেই ক্ষোভের কথা শাসক দল ভালো করে জানে, যার জন্য তাদের ভোট দিতে দেয় না। যেহেতু এবার তারা নিশ্চিন্ত যে তারা ভোট দিতে পারবে, তারা কিন্তু এই এত দিনের বঞ্চনার জবাব দেবে। আমি এখানকার বিধায়িকাকে বিভিন্নবার বিভিন্ন সংবাদ মাধ্যমে বা বিভিন্ন মিটিংয়েও বলেছি যে আপনি তো 15 বছর ধরে এখানে আসছেন, একবার হেরেছেন, 2বার জিতেছেন। আপনি যদি দয়া করে যাওয়ার আগে, কারণ আপনি আর পুনর্নির্বাচিত হবেন না, আপনারই কেন্দ্রে 11 নম্বর ওয়ার্ড, 12 নম্বর ওয়ার্ড, 2 নম্বর ওয়ার্ড, এই জায়গাগুলোতে মানুষ কিভাবে থাকে কোনোদিন দেখতেও যাননি। আপনারা জানেন একটা বাচ্চা জলে ডুবে মারা গেছে, একটা 5 মাসের শিশু বিছানার থেকে পড়েছে, ঘরের মধ্যে এত জল ছিল যে মারা গেছে, আপনারা খবর করেছেন। আপনি একবার একটা রাত ওই বাড়িগুলোতে কাটিয়ে আসুন গিয়ে, একটা রাত, আপনি বুঝবেন যে 15 বছর মানুষকে আপনি কি নরক যন্ত্রণায় রেখেছেন। কোনো কর্মসংস্থান হয়নি। যেখানে আমরা দেখেছি আন্তর্জাতিক বিমানবন্দরের পাশে সারা ভারতবর্ষে একটা করে অ্যারোসিটি গড়ে উঠেছে। সে অ্যারোসিটিতে হাজার হাজার ছেলে মেয়ের চাকরি হয়। পশ্চিমবঙ্গে অ্যারোসিটির জন্য উত্তর দমদমের থেকে মানে এয়ারপোর্টের কানেক্টিভিটি কোনো বিধানসভার ভালো না, পুরোটাই এয়ারপোর্টের প্যারালাল প্রায়। এখানে উনি তো উদ্যোগ নেননি, কিন্তু আমি উদ্যোগ নিয়ে এখানে একটা অ্যারোসিটি বানাবো, যাতে এখানকার বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান হয়, আর এলাকার সোশিও ইকোনমিক যে চিত্রটা আছে সেটা পুরোটাই পাল্টে যায়। তো এটা প্ল্যান আছে, এটা ইমপ্লিমেন্টও করতে হবে। তার জন্য রাজ্য কেন্দ্র দুজনেরই সাহায্য দরকার, এবং সেটা ভারতীয় জনতা পার্টির জনপ্রতিনিধি হলেই সম্ভব, অন্য দলের লোক তো পারবেন না, এটা আমি লোককে বোঝাচ্ছি। তো সার্বিক ব্যর্থ একজন বিধায়িকা, যিনি এখানে থাকেন না, তিনি এখানকার মানুষের দুঃখ কষ্ট বোঝেন না, তার কিছু গুন্ডা বাহিনী বিধানসভাটাকে চালায়, লোকে অতিষ্ঠ হয়ে গেছে, লোক পরিবর্তন চাইছে। প্রথম দফা নির্বাচনে এই বিরাট সংখ্যক বা এই 100%, 93% বেশি যে ভোটদান, কোথাও গিয়ে আপনারা আশাবাদী 100-র উপর আসন প্রথম দফা নির্বাচন থেকেই আপনারা জয়লাভ করেছেন, এবং একটা প্রতিষ্ঠান বিরোধী হাওয়া, এটা কি সত্যি মানুষের সেই পজিটিভ ভাইবস থেকে নাকি মাইন্ড গেম? না, এটা মানুষের পজিটিভ ভাইবস থেকে। আমি শুরুতেই যেটা বললাম, এখানে অনেক এলাকা আছে যেখানে আমরা গত নির্বাচনে বুথে এজেন্ট দিতে পারিনি সন্ত্রাসের জন্য, এবং সাধারণ মানুষ, বয়স্ক মহিলারা, বাড়ির বয়স্ক পুরুষেরা, তারাও বেরিয়ে এসে বলছে যে আপনি নিশ্চিত জিতবেন। কারণ হচ্ছে আমরা এই শাসনে অতিষ্ঠ হয়ে গেছি, একটা কথা শোনে না, কোনো জনপ্রতিনিধি আসে না। তো মানুষের সেই ভাবনাকে মূল্য দিতে হবে, এবং আজকে মানুষের এই যে দৈনন্দিন জীবনের সমস্যাগুলি, সেগুলো সমাধান করতে হবে।
সৌরভদা, শেষ প্রশ্ন যেটা জানতে চাইবো যে নিঃসন্দেহে আপনি বললেন জিতে আসলে পরে বেশ কিছু পরিকল্পনা রয়েছে। দ্বিতীয় দফার নির্বাচন থেকে বিজেপি কতটা আসন আশা করছে? এবং আমরা দেখেছিলাম 2021-এও আপনাদের স্লোগান ছিল যে ইস বার 200 পার, কিন্তু 77-এ গিয়ে সেই বিজয় রথ আটকে গেছিল। এবার কি সত্যি বাংলায় এই নির্বাচনে জয়ের ক্ষেত্রে একেবারে নবান্ন আপনারা দেখতে পাচ্ছেন? নবান্ন না, রাইটার্স। আমরা সরকার গঠলে সেই সরকার রাইটার্স বিল্ডিং থেকে চলবে। দ্বিতীয় নম্বর হচ্ছে যে দেখুন, আমি তো নিজের বিধানসভার বাইরে বেরোয়নি, সার্বিকভাবে আমি ওইভাবে আন্দাজে বলবো না, কিন্তু যেটা আমার বিধানসভায় বা পাশের বিধানসভায় তার পাশে মানুষের কিন্তু মন এটাই পরিবর্তন করার। সুতরাং সংখ্যা যাই হোক, আমরা সংখ্যা গরিষ্ঠতা পাবো এবং খুব ভালোভাবে পাবো। 4 মে ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত হচ্ছে। অনেক ধন্যবাদ সৌরভদা। নির্বাচনী প্রচারের ফাঁকে দাওয়ালের মুখোমুখি হয়েছিলেন দমদম উত্তর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌরভ শিকদার। ক্যামেরায় শক্তিকের সঙ্গে অর্পিতা, দাওয়াল।